আচ্ছা এটা কোন জায়গায় দিতাম? এটা তোমার দেখা যায় না? ওকে ফাইন। আচ্ছা তোমরা রেডি? শুরু করব রুল নাম্বার 1। জি স্যার রেডি। আচ্ছা শুনো তোমাদের জি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে কি আমি তোমাদের বলি, তোমরা আগে কিচ্ছু লেখার দরকার না, আমার জাস্ট এটা লেখাটা বুঝো, যখন মাথায় ঢুকবে তখন খাতায় ঢুকবে, আগে তোমরা জাস্ট বুঝো কেমন। আমরা রুল নাম্বার 1 যাচ্ছি কেমন, রুল নাম্বার 1 যাচ্ছি কেমন। ওকে রুল নাম্বার 1 সেটা হচ্ছে ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি কি হয় B1 হয়, পর অংশ B1 হবে। এটা হচ্ছে জিরো কন্ডিশন। এটা কি বলে, এই যে আমি এখানে 1 লিখছি না, এটা হবে 0, এটা কি হবে জিরো কন্ডিশন। এটা হচ্ছে জিরো কন্ডিশন, ঠিক আছে কিনা। এই যে আমি 1 কে 0 করেছি, দেখতে পাচ্ছ তোমরা ক্লিয়ারলি? স্যার জি স্যার। তোমরা চাইলে এটাকে জুম করতে পারবা, ঠিক আছে কিনা, তোমরা আমার স্ক্রিনটাকে টানলে চাইলে জুম করতে পারো, ঠিক আছে কিনা। আচ্ছা দেখতে পাচ্ছ কিনা কি লিখছি ইফ? স্যার আমার কাছে দেখা যায় না। দেখা না গেলে ক্লাস সবাই কি দেখতে পাচ্ছ না নাকি দেখতে পাচ্ছ? স্যার দেখতে পাচ্ছি। স্যার পাচ্ছি। আচ্ছা তাহলে আমি একটু বড় করে দিই, আমি আবার প্রথম থেকে লিখি কেমন, একটু বড় করে লিখছি কেমন। ওয়েট, সবাই মিউট করে ফেলো সবাই। আমি এটা পরীক্ষামূলক ক্লাস নিচ্ছি, আমি যদি এখানে তোমরা না বুঝো তাহলে আমি বোর্ডে নিব, ঠিক আছে কিনা, আমি এখন পরীক্ষামূলক নিচ্ছি। সরি এটা হচ্ছে জিরো কন্ডিশন হবে, এটা কি হবে জিরো কন্ডিশন, ঠিক আছে কিনা, দেখো জিরো কন্ডিশন। তো জিরো কন্ডিশন হচ্ছে কি, ইফ যুক্ত কোনো বাক্যের, দেখো বাক্যের মাঝখানে ইফ থাকবে, ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি B1 হয়, পরের অংশ B1 হবে, এটা হচ্ছে জিরো কন্ডিশন। এবার আসি ওয়ান কন্ডিশন। ওয়ান কন্ডিশন কি, ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি B1 হয়, পরের অংশ হবে উইল, কি হবে উইল প্লাস B1। তোমরা কিন্তু লিখিও না, আমি তোমাদের লিখতে মানা করছি, তোমরা লিখিও না প্লিজ, লিখিও না, জাস্ট বুঝার চেষ্টা করো, ঠিক আছে কিনা, লিখিও না। নাম্বার 2, কন্ডিশন নাম্বার 2, কন্ডিশন মোট 3টা, কয়টা কন্ডিশন, তিনটা। জিরো কন্ডিশন, 1 কন্ডিশন, 3 কন্ডিশন, 4 এটা জিরো কন্ডিশন, 1 কন্ডিশন, 2 কন্ডিশন, 3 কন্ডিশন। কন্ডিশন নাম্বার 2, ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি B2 হয়, ঠিক আছে কিনা, ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি B2 হয়, পর অংশ যদি উড প্লাস B1, কি হবে উড প্লাস B1। আর কন্ডিশন নাম্বার 3, ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি কি হয় B3 হয়, কি হয় B3 হয়, পর অংশ হবে উড হ্যাভ প্লাস B1, কি হবে উড হ্যাভ প্লাস B3, কি হবে আচ্ছা উড হ্যাভ প্লাস, শুধু উড হ্যাভ লেখো, উড হ্যাভ প্লাস B3 লেখা লাগবে না, কারণ শুধু উড হ্যাভই লেখো। দেখতে পাচ্ছ সবাই? একটু মাইক অন করে একজন বলো। জি স্যার দেখতে জি পাচ্ছি। জি স্যার আচ্ছা শুধু উড হ্যাভ দিলাম কেমন, শুধু উড হ্যাভ দাও। আচ্ছা তাহলে কি দেখলাম সবাই একটু দেখো, আমি একটু ব্যাখ্যা করি কেমন, দেখা যাচ্ছে না স্পষ্ট? আমি স্লাইডগুলো একদম ফুল স্লাইডগুলো, প্রতিটা স্লাইড আমি গ্রুপে দিয়ে দিচ্ছি কেমন, টেনশনের কোনো কারণ নাই। এই যে স্লাইডটা এখন তুলেছেন এটা একটু পর আমি গ্রুপে দিয়ে দিব। এখানে আমি একটু ব্যাখ্যা করি কেমন, এখানে তোমরা তোমরা লিখিও না, আমি তোমাদের লিখতে মানা করছি, কেউ কিন্তু লিখিও না কেমন, আমি বলবো কখন লিখতে হবে। এখানে কি লিখলাম, কন্ডিশন 4টা, কন্ডিশন কয়টা 4টা। ফার্স্ট যেটা সেটা হচ্ছে জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন কি, এই দেখো একটু খেয়াল করো মামুনিরা, এই দেখো ইফ যুক্ত, এই যে ইফ যুক্ত বাক্যের মাঝখানে ইফ, কেমন ইফ যুক্ত বাক্য, কি যুক্ত বাক্য, ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি কি হয়, প্রথম অংশ যদি কি হয় B1 হয়, কি হয় B1 হয়, পরের অংশ B1, পরের অংশ কি হবে B1। এখানে এবার 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 এখন তোমরা লেখো লেখো জিরো কন্ডিশন। আমি যেমনি বলবো শুধু সেটা লিখবা, অতিরিক্ত কিছু লিখবা না, কারণ আমি এখানে কিছু, এটা তো ডিসপ্লেটা অনেক ছোট, আমি কিছু কথা এক্সট্রা এড করবো, সেগুলো লিখবে। এই জন্য আগেই জিরো কন্ডিশন শেষ করার আগে 1 কন্ডিশন যাবে না, আমি জিরো কন্ডিশন আর এক্সট্রা কিছু বলবো, সেগুলো লিখবা। লেখো দেখো ইফ যুক্ত কোনো বাক্য, এই যে দেখছো বাক্যের মাঝখানে ইফ আসছে, দেখছো এই যে ইফ যুক্ত বাক্য, ঠিক আছে কিনা, এই যে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি কি হয় B1 হয়, কি হয়েছে এই দেখো B1, দেখছো কিনা, পরের অংশ কি হয়েছে সেম B1 হয়েছে, কি হয়েছে B1। তাহলে এটা লিখে ফেলো 0 সমান সমান B1 মাইনাস B1, তারপর মাঝখানে ইফ, তারপর B1 লিখছো সবাই। এটা এই জিনিসটা লিখছো প্রথম এই জিরো কন্ডিশন। আরেকবার বলেন স্যার। হুম স্যার আরেকবার বলেন স্যার। বলছি কি, এই যে ইফ যুক্ত, এই দেখো এই যে আমি দাগ দিচ্ছি, দেখো আমি এই দেখো তোমার দেখাই, এই দেখো এই ইফ, এই বাক্যের মাঝখানে ইফ, এর আগে দিছি B1 কেমন, এর পরেও দিছি B1, মানে ইফ মাঝখানে, তার মানে কি দাঁড়ালো ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ, এই যে প্রথম অংশ, এই যে দেখতে পাচ্ছ এই যে আমি মার্ক করছি, এই প্রথম অংশ যদি B1 হয়, এর পরের অংশটাও B1 হবে, পরের অংশটা কি হবে B1 হবে। তাহলে এটা লেখো 0
তারপর এই যে মাইনাস দিয়ে বা সমান সমান দিয়ে লেখো জিরো কন্ডিশন সমান ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ b1 হলে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ b1 হলে পরের অংশ b1 পরের অংশ b1 কেমন এটা একটু লিখে ফেলো লিখছো জি ভাইয়া লিখছি। এবার এখানে একটু ব্রেকেটে লেখো এখানে একটু ব্রেকেটে লেখো চিরন্তন সত্য হলে লেখো চিরন্তন সত্য হলে চিরন্তন বা বৈজ্ঞানিক সত্য বা বৈজ্ঞানিক বৈজ্ঞানিক চিরন্তন বা বৈজ্ঞানিক সত্য আমার কথা শুনে শুনে লেখো ব্রেকেট লেখো চিরন্তন বা বৈজ্ঞানিক সত্য হলে চিরন্তন বা বৈজ্ঞানিক সত্য হলে চিরন্তন বা বৈজ্ঞানিক সত্য হলে জিরো কন্ডিশন কখন হবে যদি চিরন্তন বা বৈজ্ঞানিক সত্য হয় যদি চিরন্তন বা বৈজ্ঞানিক সত্য যদি চিরন্তন বা বৈজ্ঞানিক সত্য হয় লিখছো সবাই জি জি স্যার। ওকে ওকে ফাইন এবার এটার উদাহরণ লেখো উদাহরণ তো আমি এখানে দিই না, এবার একটা উদাহরণ লেখো স্যার একবার কি বলে আর একবার বলেন স্যার চিরন্তন বা বৈজ্ঞানিক তারপরে চিরন্তন বা বৈজ্ঞানিক সত্য হলো এটা একটু এখানে ব্রেকেট দিয়ে লেখা যাবে যে এখান দিয়ে ব্রেকেট দিবা কেমন এই যে এখান দিয়ে লিখবা চিরন্তন চিরন্তন বা বৈজ্ঞানিক সত্য হলে চিরন্তন বা বৈজ্ঞানিক সত্য হলে চিরন্তন বা বৈজ্ঞানিক সত্য হলে কেমন স্যার এক্সাম্পল এবার এক্সাম্পলটা লেখো একটু প্রথম যে এক্সাম্পল লেখো ইফ ইউ হিট আইস লেখো ইফ ইউ হিট আইস লিখছো দাঁড়াও ইট না ইফ দাঁড়াও আমি আমি উদাহরণটা আমি নিজে লিখতেছি দাঁড়াও 1 মিনিট আমি এই স্লাইডটা এই যে প্রথম যে স্লাইডটা তৈরি করছি এটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছিলাম কেমন দাঁড়াও এই যে গ্রুপে পাঠিয়ে দিয়েছি দেখছো স্বপ্নমাস বেশ পাঠিয়ে দিয়েছি ঠিক আছে কিনা ঠিক আছে ক্লিয়ার এবার আমি নেক্সট স্লাইডে যাচ্ছি কেমন এটা কিন্তু আমি তোমাদের স্বপ্নমাস গ্রুপে পাঠাইছি কেউ মিস করলে পর আবার ওখান থেকে দেখতে পারবে কেমন এবার আমি আবার একটা স্লাইড নিচ্ছি এবার আমি ওই জিরো কন্ডিশনের জন্য আমি একটু উদাহরণ লিখি জিরো কন্ডিশন হচ্ছে কি দেখো লেখো লেখো জিরো কন্ডিশন উদাহরণ হচ্ছে এরকম ইফ ইউ heat ice if you heat ice comma it melts ক্লিয়ার দেখা যাচ্ছে জি স্যার। তাহলে আমরা সূত্রটা মিলে একটু দেখো সূত্রটা দেখো এই দেখো ইফ যুক্ত বাক্য এই যে দেখতে পাচ্ছ ইফ দেখতে পাচ্ছ এই যে ইফ দেখা যাচ্ছে ইফ জি স্যার ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ এই যে কমা এটা হচ্ছে কমা তাই না কমার প্রথম অংশ কি এই যে এটা তাহলে আগের অংশ প্রথম অংশ ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ কি হবে b1 এই যে হিট b1 না হিট এই যে হিট b1 কিনা দেখতে পাচ্ছ জি স্যার হিট তাহলে ইফ যুক্ত কোন বাক্যের প্রথম অংশ যদি b1 হয় পর অংশ কি হবে পর অংশ b1 পর অংশ কি হবে b1 হবে তাহলে পর অংশে ভার্বটা দেখো এই যে এই মেলস b1 কিনা মেলসটা b1 কিনা দেখো জি জি স্যার ক্লিয়ার তাহলে আমাদের সূত্রটা কি জি। হচ্ছে ইফ ইউ হিট আইস যদি তুমি বরফকে তাপ দাও ইট মেল্টস এটা গলে যাবে তাহলে দেখো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি b1 হয় পর অংশ b1 এই যে দেখো এই দেখো প্রথম অংশ এই দেখো b1 এই যে হিট ঠিক আছে কিনা এই দ্বিতীয় অংশ মেলস ও b1 ক্লিয়ার সবাই কি বুঝতে পেরেছো জি স্যার স্যার বুঝতে পারছি। আচ্ছা এবার বৈজ্ঞানিক সত্য কি নিয়ে এটা কি একটা নরমাল বৈজ্ঞানিক কথা না সাধারণ একটা কথা না চিরন্তন সত্য কথা না যে বরফে তাপ দিলে বরফ গলে যাবে একইভাবে আমি আরেকটা জি স্যার। একইভাবে আমি ধরো আরেকটা উদাহরণ নিচ্ছি আমি এই স্লাইডটাও পাঠিয়ে দিচ্ছি আমি আরেকটা স্লাইড নিচ্ছি কেমন আমি আরেকটা উদাহরণ দিই এখানে একটু লেখো খুবই ইম্পর্টেন্ট আরেকটা ইয়ে লেখো আমার ফোনে চার্জও না ইয়েও না এই জন্য খুব হ্যাং করতেছে আচ্ছা নেক্সট ক্লাস থেকে করবে না আচ্ছা তোমরা একটু ধৈর্য ধরে থাকো বিরক্ত লাগতেছে তোমাদের না স্যার স্যার আগেরটাই ভালো ছিল না বোর্ডে ক্লাস ভালো ছিল এটা বলতেছো জি স্যার হ্যাঁ বোর্ডে আরো সব থেকে ভালো এটা একটা ঝামেলা আচ্ছা ঠিক আছে আমরা আজকে ক্লাসটা শুধু এইভাবে নিচ্ছি পরের ক্লাসগুলো আমি স্যার স্যার আপনাকেও দেখা যাইতো খুব ভালো হতো আমাদের তাই নাকি আমরা দেখলে মনে হয় যে পারবা তাই তো জি স্যার একটা অঙ্গভঙ্গি থাকে আচ্ছা না ঠিক আছে ওকে ডোন্ট ওয়ারি আমরা নেক্সট ক্লাস থেকে ওভাবেই ক্লাস নিব কারণ কোনো সমস্যা নেই এখানে আমি আরেকটা উদাহরণ লিখছি কেমন কেমন এখানে আরেকটা উদাহরণ অডিও ক্লাস হ্যাঁ এখানে আরেকটা উদাহরণ লেখো সেটা হচ্ছে কি if you keep if you keep your hand if you keep your hand on fire it
এখানে কমা ইট বার্ন, ইট কি বার্নস লিখছো। ইফ ইউ কিপ ইউর হ্যান্ডস অন ফায়ার, ইফ ইউ কিপ ইউর হ্যান্ডস অন ফায়ার ইট বার্নস লিখছো। জি স্যার। ওকে স্যার শেষের ইটা কি স্যার? ব্রান। বি, আচ্ছা এটা হচ্ছে কি দেখা, আমি তোমার দেখাই, আমি আবার সুন্দর করে লিখছি তারও। আচ্ছা এই দেখো বি ইউ আর এন এস বার্নস, কি বার্নস। If you keep your hand on fire, ইফ ইউ কিপ ইউর হ্যান্ডস অন ফায়ার, যদি তুমি আগুনে তোমার হাত রাখো তাহলে এটা পুড়ে যাবে। তাহলে এখানে দেখো, এখানে দেখো ইফ যুক্ত বাক্য, এই যে দেখতে পাচ্ছ ইফ, দেখতে পাচ্ছ ইফ সবাই। জি স্যার। তাহলে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ কি কি, এটা কি বি ওয়ান, এটা কি, এটা কি B1, তাহলে পর অংশে কমার পর অংশ দেখো, কমার পর অংশ হচ্ছে বার্নস, এটাও কি, এটাও বি ওয়ান, এটাও কি বি ওয়ান। তাহলে হয়েছে কি না, ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ বি ওয়ান, পরের অংশ এই যে বি ওয়ান, দেখতে পাচ্ছ? ক্লিয়ার সবাই? জি জি স্যার স্যার। ক্লিয়ার। ওকে ফাইন। এবার আমরা রুলস নাম্বার 2 তে আসি। কেমন, রুলস নাম্বার 2 লিখছো তোমরা এখানে, এই রুলস নাম্বারটা 2টা লেখো, এক মিনিট। রুলস নাম্বার 2 তে আমরা কি লিখছি দেখো, আমরা প্রথম স্লাইডে যদি যাই, এই যে প্রথম স্লাইডটা এটা, কেমন দেখো এখানে কি লিখছি, এই যে এটা, সেটা কি দেখো এই 1, মানে কন্ডিশন নাম্বার 1 এটা লেখো, B1 হলে পর অংশ উইল প্লাস B1, দেখছো B1 ইফ উইল প্লাস B1, এই যে দেখতে পাচ্ছ এটা লেখো B1 ইফ উইল প্লাস B1, 1 নাম্বার কন্ডিশনটা একটু লিখে ফেলো খাতায়, ঠিক আছে? তারপর উদাহরণ দিচ্ছি, কেমন লিখছো সবাই? 1 নাম্বার কন্ডিশন, এই যে এখানে লেখা আছে 1 সমান সমান B1 ইফ উইল প্লাস B1, লিখছো? লিখছি স্যার। জি স্যার। সবাই ডান? জি। জি স্যার ডান। এই যে দেখো এই জিরো কন্ডিশন তো মাত্র করলাম, এবার ওয়ান কন্ডিশনে আসো। জিরো কন্ডিশন তো মাত্র করলাম, এবার ওয়ান কন্ডিশন। ওয়ান কন্ডিশনটা কি, ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি কি হয়, প্রথম অংশ যদি কি হয় B1 হয়, কি হয় B1 হয়, পর অংশ হচ্ছে উইল প্লাস B1, পর অংশ হচ্ছে কি উইল প্লাস B1, এই যে স্লাইডটা দেখো উইল প্লাস B1, দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে ফাইন। তাহলে এবার আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে আমরা বুঝবো। একটা উদাহরণ আমরা দেখি, কেমন? ওকে একটা উদাহরণ দাও, দেখো if you come, comma I will go, I will go, লিখছো সবাই? if you come I will go, লিখছো? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার আগেরটার মধ্যে যেমন ছিল মানে চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য হলে এখানে কি কোনো কিছু আছে এরকম? এখানে আর কিছু না, জাস্ট এটুকুই, চূড়ান্ত সত্য আর বৈজ্ঞানিক সত্য হলে এটুকু, এর বাইরে আর কিছু না, ঠিক আছে? মানে এখানে শুধু এই চূড়ান্ত সত্য আর বৈজ্ঞানিক সত্য, এটা, এর বাইরে আর কোনো রুলস এক্সট্রা কিছু নেই। সেটা হচ্ছে ইফযুক্ত বাক্যের প্রথম অংশ B1 হলে পর অংশ B1, এটা গেলে জিরো কন্ডিশন। এবার ওয়ান কন্ডিশন, ইফযুক্ত বাক্যের প্রথম অংশ যদি B1 হয়, পর অংশ উইল প্লাস B1। তাহলে এখানে আমরা খেয়াল করি, এই যে দেখো ইফযুক্ত বাক্য দেখতে পাচ্ছ, এই যে ইফ দেখতে পাচ্ছ সবাই, ইফ দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। ইফযুক্ত বাক্যের কমার প্রথম অংশ কি বলতো, এটা হচ্ছে কি বলতো, এই B1 দেখতে পাচ্ছ, এই B1, আমার প্রথম অংশ স্যার B1 B1 স্যার। B1, তাহলে পর অংশ কি দেখো উইল প্লাস B1, এই যে দেখতে পাচ্ছ উইল প্লাস B1, দেখতে পাচ্ছ উইল প্লাস B1, জি স্যার গো। জি স্যার দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ সবাই? ক্লিয়ার হইছে সবাই? ডান? জি স্যার। জি স্যার। ডান। ওকে। এখন একটা প্রশ্ন জাগে না, আমি কেমনে বুঝবো কোন সময় যে জিরো কন্ডিশন হবে, কোন সময় ওয়ান কন্ডিশন হবে? কি রে বাবা, স্যার আমি তো ওটাই জিজ্ঞেস করছি। সেটা দেখো, এটা একটু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে কি, দেখো এক মিনিট একটু ওয়েট করো, আমি একটু জয়েন করে দিই ওরে। শাহিন তুমি পঞ্চগড় থেকে মাত্র জয়েন কেন করছো? আর আরো আরো ই করতা, এত লেট কেন করছো? আচ্ছা তোমাদের তাহলে এখন একটা প্রশ্ন থাকতেছে না, স্যার আমি কেমনে বুঝবো কোন সময় এই দুই পাশে B1 হবে আর কোন সময় এক পাশে B1 এক পাশে উইল প্লাস B1 হবে, তাই না? একটা বুঝে একটা টাফ হয়ে গেছে না? কারণ আমরা জানি প্রথম অংশ B1 এর পর অংশ উইল প্লাস B1 হয়, আবার কখনো প্রথম অংশ B1 এর পর অংশ B1 আছে, এটা কিভাবে বুঝবো? সেটার জন্য বলে দিছি যে চিরন্তন সত্য হলে, কি হলে চিরন্ত সত্য বা বৈজ্ঞানিক সত্য হলে। যেমন আমরা এখানে একটা উদাহরণ দিছিলাম, দেখো এই দেখো ইফ ইউ কিপ ইউর হ্যান্ড অন ফায়ার ইট বার্ন, তুমি যদি আগুনের উপর হাত রাখো তাহলে এটা হাত পুড়ে যাবে, এটা একটা বৈজ্ঞানিক কথা না? এটা একটা চিরন্ত সত্য কথা না?
জি তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে দুইটাই B1 হবে, এই ক্ষেত্রে দুইটাই কি হবে, B1 হবে। ক্লিয়ার? আর এছাড়া একটা জি স্যার জি আবার একটা কথা বলে রাখি, আসলে বি জিরো কন্ডিশন আর ওয়ান কন্ডিশন প্রায় একই। শুধু মনে রাখবা যে যদি দেখো অপশনে B1 না জিরো কন্ডিশন নাই, তাহলে সেক্ষেত্রে ওয়ান কন্ডিশন হবে, অথবা অপশনে যদি ওয়ান কন্ডিশন না থাকে তাহলে মনে করবে জিরো কন্ডিশন হবে। মানে একটা পরিবর্তে একটা দেয়া যাবে যদি না থাকে, কাছাকাছি, এটা বুঝতে পারছো কিনা? তবে যদি দুইটা থাকে সেক্ষেত্রে একদম বিবেচনা করতে হবে পিওর ভাবে, বুঝতে পারছো কিনা? আর মাটি, বায়ু, পানি, আকাশ, হাত, বরফ, এসব নর্মাল এসব ওয়ার্ড যদি থাকে তাহলে এটা জিরো কন্ডিশন। মাটি, বায়ু, পানি, হাত, বরফ, তারপরে যা আছে এসব নর্মাল কোনো ওয়ার্ড, ন্যাচারাল কোনো জিনিস থাকলে কি হবে, এগুলো সবসময় জিরো কন্ডিশন নয়। ক্লিয়ার? মনে থাকবে? জি স্যার জি আচ্ছা, এবার আসি আমাদের আমাদের এই ইয়াতে, এই তারপর এই যে দেখো 2 নাম্বার রুলসে লেখো সবাই, এই 2 নাম্বার কন্ডিশন রুলসে লেখো, ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি B2 হয় পর অংশ উড প্লাস B1। এটা একটু লেখো, লিখছো সবাই? দেখে দেখে লিখে ফেলো। এই দেখো 2 নাম্বার কন্ডিশন, ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি B2 হয় তাহলে পর অংশ হবে উড প্লাস B1। কি হবে? উড প্লাস B1। ক্লিয়ার? দেখতে পাচ্ছ এই যে উড প্লাস B1, দেখতে পাচ্ছ এই যে উড, দেখতে পাচ্ছ এই যে উড এই B2, দেখছো কিনা? তাহলে ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি B2 হয় পর অংশ হবে উড প্লাস B1। পর অংশ কি হবে? দেখছো? লিখছো? জি স্যার জি স্যার দেখ আচ্ছা, ধরো আমি এখানে মূল জিনিসটা কি একটা উদাহরণ দিলে বুঝবা, কেমন? একটা উদাহরণ দিই, কেমন? লেখো, ইফ ইউ if you called me, কেমন? if you called me I will, sorry I will না I would, কি হবে? তাই লেখছো, উদাহরণটা লিখছো সবাই, একটু লিখে ফেলো, if you called me, তারপর কমা দাও, if you called me I would come। দেখতে পাচ্ছ তোমরা? লিখছো? জি স্যার। জি আচ্ছা, আমরা এখানে একটু খেয়াল করে দেখো, এই দেখো ইফ যুক্ত বাক্য, দেখছো কি না? এই যে ইফ যুক্ত বাক্য দেখছো সবাই? জি স্যার জি ইফ যুক্ত বাক্যের এই প্রথম অংশ কমার আগের অংশ কি আছে দেখো, এই কল্ড আছে, কি আছে? কল্ড আছে। কলটা কি বলতো? কিন্তু স্যার B2 B2 স্যার। কলটা হচ্ছে একটা B2, কি একটা B2, ঠিক আছে কিনা? তাহলে পর অংশ দেখো কি হয়েছে, দেখো এই দেখো পর অংশ দেখো উড প্লাস B1 হয়েছে, কি হয়েছে? এই যে উড প্লাস B1, দেখছো কিনা? উড প্লাস B1 কেন? আসলে মডালের পরে সবসময় B1, এটা আবার আলাদা করে লেখার দরকার নেই, এখানে শুধু উড লিখলে হবে। B1 যেমন আগেরটা আমি লিখছি উইল প্লাস B1, এখানে লিখছি উড প্লাস B1, এখানে প্লাস B1 না লিখলে সমস্যা নেই, কারণ এটা তুমি অটোমেটিক জানো মডালের পরে B1, এখানে আলাদা করে না লিখলে চলবে, শুধু এটা লিখলে হবে যে B1 থাকলে পর অংশ উইল হবে, B2 থাকলে পর অংশ উড হবে, এটাই জানলে হবে অটোমেটিক। মডাল থাকলে এই দেখো এই মডাল উডটা হচ্ছে এটা কি, এই উডটা হচ্ছে এটা কি মডাল, তাহলে মডালের পরে সবসময় কি হবে বলো তো? B1 আর ফের ভিয়ান স্যার B1। B1 মডালের পরে সবসময় ভার্বের B1। এবার B1 সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল যেটা থেকে বাস্তবে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সেই রুলসটা আমরা একটু লিখি। সেটা হচ্ছে কি দেখো, 3 নাম্বার রুলস, মানে 3 নাম্বার কন্ডিশন, সেটা হচ্ছে ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ, সরি ইফ যুক্ত কোনো বাক্যের, একটু লেখো তোমরা এখান থেকে দেখিয়ে দাও, 1 মিনিট, কে জয়েন করে? মাত্র জয়েন করতেছে। আচ্ছা, দেখো ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি কি হয়, B3 হয়, কি হয়? B3 হয়। ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি B3 হয় পর অংশ হবে কি? পর অংশ হচ্ছে উড হ্যাভ হবে, কি হবে? উড হ্যাভ হবে, কি হবে? উড হ্যাভ হবে। দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার জি আচ্ছা, এখানে একটা মজার যে জিনিস, ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা হচ্ছে জানো এই B3 মানে কি? জানো কেউ বলতে পারবে এই B3 সমান কি? এই যে এখানে B3 বলছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? স্যার এখানে B3 মানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস পার্টিসিপল স্যার হ্যাড প্লাস B3 হ্যাড আসে এটা সবাই ভুল কথা, এটা বারবার পাস পার্টিসিপল না, বারবার পাস পার্টিসিপল জানো মানে বুঝো, B3 দ্বারা দুটো জিনিসকে বোঝায়, একটা জিনিস শিখানো আজকে, কেমন? এই দেখো এই B3 দ্বারা আজকে আমি B3 দুইটা জিনিসকে বোঝায়, কয়টা জিনিসকে বোঝায়? এই একটা B3 হচ্ছে এটা, এই B3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, কি পাস্ট পার্টিসিপল। যেমন আমি একটু উদাহরণ দিই, পাস্ট পার্টিসিপল মানে ভার্বের 3 নাম্বার ফর্ম, যেমন গন, যেমন কি গন, যেমন কি গন। সবাই ক্লিয়ার হয়েছে? এই B3 তো সবাই জানো, তাই না? জি স্যার আরেকটা B3, জি স্যার আরেকটা B3 হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট।
পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট। তাহলে সহজ কথা, এই বি থ্রি মানে কি জানো? এই বি থ্রি মানে হচ্ছে হ্যাড প্লাস বি থ্রি। কি? হ্যাড প্লাস বি3। হ্যাড এ প্লাস এ বি থ্রি। যে হ্যাড প্লাস বি থ্রি দেখতে পাচ্ছ, এই যে হ্যাড প্লাস বি থ্রি দেখতে পাচ্ছ, বুঝছো? জি হ্যাড জি প্লাস, স্যার। এই যে হ্যাড প্লাস বি থ্রি। সবাইকে ক্লিয়ার? নট শুধুমাত্র পাস পারফেক্ট। পাস পারফেক্ট বলেছে বারবার তিনবার, এখানে বারবার তিনবার না, এখানে হচ্ছে হ্যাড প্লাস বি থ্রি, মানে এটাকে বলে পাস পারফেক্ট। এটা কি বলে? পাস পারফেক্ট। ক্লিয়ার? তাহলে জি সবাই স্যার। একটু এটা একটু কোনা দিয়ে তীর চিহ্ন দিয়ে লিখে নাও। বি থ্রি সমান হেড প্লাস বি থ্রি, বি থ্রি সমান হেড প্লাস বি থ্রি, একটু কোনা দিয়ে তীর চিহ্ন দিয়ে একটু লিখে নাও। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, নাহলে তুমি বুঝবা না বি থ্রি মানে কি। সবাইকে এটা লিখেছো? 3 নাম্বার জি উৎসে? স্যার। তাহলে 3 নাম্বার উৎসে জি থেকে ভাইয়া। 3 নাম্বার উৎসে কি লিখছে একটু খেয়াল করো, দেখো। দেখো, ইফ যুক্ত কোনো বাক্যের, ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি কি হয়? বি থ্রি হয়। কি হয়? বি থ্রি হয়। তাহলে পর অংশ হচ্ছে উড প্লাস বি থ্রি। পর অংশ হচ্ছে কি? উড প্লাস বি থ্রি। পর অংশ হচ্ছে কি? উড প্লাস বি থ্রি। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। এবার আমরা একটা উদাহরণ চলে যাই, কেমন? এবার আমরা একটা উদাহরণে চলে যাই। কি চলে যাবো? একটা উদাহরণ। সবাই উদাহরণ লেখো। আচ্ছা, এবার আমরা একটা উদাহরণে যাই। আবার উদাহরণটা একটু খেয়াল করো। ধরো আমি যদি লিখি ইফ ইউ had called me, if you had called me, কেমন? তাহলে এবার কমা কমা, আচ্ছা কমা দিলাম, I would have gone. সবাইকে লিখছো? If you had called me, I would have come, I would have gone, I would have gone. লিখছো? জি জি স্যার। স্যার। যেমন এবার জি স্যার। এবার আমরা এই উদাহরণটা একটু খেয়াল করি। দেখো এই উদাহরণটা দেখো, ইফ যুক্ত বাক্য দেখছো কিনা? ইফ যুক্ত বাক্য, ঠিক আছে কিনা? ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ হচ্ছে হ্যাড প্লাস বি থ্রি। যে দেখতে পাচ্ছ হ্যাড প্লাস বি থ্রি, দেখতে পাচ্ছ হ্যাড প্লাস বি থ্রি, দেখছো? দেখছো জি সবাই? স্যার। হ্যাড প্লাস বি থ্রি জি, পাইছি স্যার। আমরা এখানে, হ্যাড প্লাস বি থ্রি। জি। তো প্রথম অংশ যদি হ্যাড প্লাস বি থ্রি, পর অংশ কি হবে? উড হ্যাভ। কি হবে? উড হ্যাভ হবে। উড হ্যাভ কি হবে? গুড হেলথ। উড হ্যাভ। উড হ্যাভের হ্যাভ, হ্যাভ হইছে এমন একটা ওয়ার্ড যেটা পরে সবসময় কি হবে? বি থ্রি হবে। এটা আবার আলাদা করে লিখতে পারে, যেমন মডেলের পরে সবসময় বি ওয়ান হবে, এটা লেখার দরকার নেই। একইভাবে উড হ্যাভ প্লাস বি থ্রি না লিখলেও চলবে, কারণ হ্যাভের পরে সবসময় কি হবে? বি থ্রি হবে। এটা লিখিত জিনিস। ক্লিয়ার সবাই? জি স্যার ক্লিয়ার। জি। তাইলে আমরা চারটা, এখানে চারটা আমরা রুলস শিখলাম। চারটা রুলস আমি 1 সেকেন্ডে সামারাইজ করি, কেমন? দেখো, সেটা হচ্ছে কি, দেখো, ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি বি ওয়ান হয়, পর অংশ বি ওয়ান। এক্ষেত্রে কোন যদি চিরন্তন সত্য হয়, কেমন? ইফ ইউ হিট আইস ইট মেল্টস। ক্লিয়ার? উদাহরণ লিখছো না তোমরা খাতায়? এবার আসি আমরা এক জি। নম্বর কন্ডিশনে। ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি বি ওয়ান হয়, পরের অংশ বি ওয়ান হবে। পর অংশ কি হবে? পর অংশ হবে উইল প্লাস বি ওয়ান। পর অংশ হবে কি? উইল প্লাস বি ওয়ান। কেমন? পর অংশ কি হবে? উইল প্লাস বি ওয়ান। যেমন ইফ ইউ কল মি আই উইল কাম, এখানে কল বি ওয়ান আর পর অংশ উইল কাম হয়েছে, এটা হচ্ছে উইল প্লাস বি ওয়ান। এবার আসি আমরা 2 নম্বর রুলসে। ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি ভি টু হয়, কি হয়? ভি টু হয়, পর অংশ হবে উড প্লাস বি ওয়ান। পর অংশ কি হবে? উড প্লাস বি ওয়ান। যেমন ইফ ইউ কল্ড মি আই উড কাম। ক্লিয়ার সবাই? জি স্যার। জি এবার ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি ভি থ্রি হয়, কি হয়? ভি থ্রি হয়, তাহলে পর অংশ যে উড হ্যাভ হবে, কি হবে? উড হ্যাভ হবে। কি হবে? উড হ্যাভ হবে। উড হ্যাভ হবে। যেমন আমরা একটু আগে মাত্র উদাহরণটা লিখলাম যে if you had called me I would have come, if you had called me I would have come. সবাই কি এই চারটা বেসিক জিনিস ক্লিয়ার হইছো? জি স্যার ক্লিয়ার। জি জি স্যার। এবার এখানে কিছু ম্যান্ডেটরি তীর চিহ্ন দিয়ে দুটো লাইন লেখে নাও। এই দুটো লাইন থেকে প্রশ্ন আসবে। এক নম্বর, নাম্বার 1 স্টার চিহ্ন দিয়ে লেখো। লেখো বাক্যে, বাক্যে লেখো বাক্যে শুধু হ্যাড থাকলে, বাক্যে শুধু হ্যাড থাকলে, বাক্যে শুধু হ্যাড থাকলে, বাক্যে শুধু হ্যাড থাকলে, বাক্যে শুধু হ্যাড থাকলে কি হবে? সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন।
এইটা থেকে প্রশ্ন আসবে। সেকেন্ড কন্ডিশন হবে, এটা একটু লেখো। লিখছো? বাক্যের শুধু হেড থাকলে এটা সেকেন্ড লিখি। কন্ডিশন হবে। বাক্যের শুধু হেড থাকলে কি হবে? সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন। কোন কন্ডিশন হবে? যেমন আমি একটা উদাহরণ দিই, কেমন? আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমরা স্পষ্ট করে এটা বুঝবা। সেটা হচ্ছে কি, দেখো, ধরো আমি যদি লিখি, ইফ না থাকলেও কেন ইফ তো থাকবে, কন্ডিশন মানে ইফ থাকবে, আবার এটা তো অবশ্যই। যেমন ইফ আই হ্যাড মানি, তাহলে আই উড হেল্প দ্য পুয়ার তাহলে দেখো এই বাক্যে একটু খেয়াল করো, এই দেখো বাক্যে শুধু হেড আছে, তাই না? দেখো বাক্যে শুধু হেড, আর কিছু আছে হেডের পরে আর কোনো ভার্ব আছে? দেখতে পাচ্ছ তোমরা? জি না। জি স্যার। দেখতে পাচ্ছ তোমরা ক্লিয়ারলি? জি জি স্যার, দেখতে জি স্যার। পাচ্ছি। দেখো বাক্যে শুধু হেড আছে, তাই না? আর কিছু আছে? শুধু হেড আছে, কি আছে? শুধু হেড। তো শুধু হেড থাকলে দ্বিতীয় কন্ডিশন। এখন দ্বিতীয় কন্ডিশন রুলসটা কি খাতা থেকে একটু বলো তো একজনে। দ্বিতীয় কন্ডিশনে কি রুলস দিছি? প্রথম অংশ যদি বি2 থাকে, পরের অংশ কি হবে? উড প্লাস বি ওয়ান। এই দেখো এই দেখো এই উড এই প্লাস এই হেল্পটা হচ্ছে বি, উড প্লাস হেল্পটা হচ্ছে বি, উড প্লাস হেল্পটা হচ্ছে কি বি। তাহলে দ্বিতীয় কন্ডিশন হয়েছে কি না? লিখছো? বুঝছো কি সবাই এটা? বাক্যে যদি শুধু হেড থাকে আর কোনো ভার্ব না থাকে, শুধু হেড, তাহলে এটা হচ্ছে বাক্য শুধু হেড আর কোনো ভার্ব নাই, তাহলে সেক্ষেত্রে এটা দ্বিতীয় কন্ডিশন হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে? কারণ তোমরা সাধারণত হেড দেখলে সাধারণত মনে করো 3 নম্বর কন্ডিশন, হেড দেখলে শুধু 3 নম্বর কন্ডিশন মনে করো। এই জন্য এই রুলসটা বিশ্বভাবে লেখা দিলাম। ক্লিয়ার? ডান? সবাই লিখছো জি স্যার, উদাহরণটা ডান। সব? জি স্যার, ক্লিয়ার। ওকে ফাইন। স্যার এইটাও বলে দেন, হেডের পরে যাবার হেডও থাকে, সেটাও ক্লিয়ার করে দেন। কি আবার বলো? হেড তো হেডের পরে তো আবার একটা হেড আসে, ওইটাও বাবা বলে দেন এগুলা সবাইকে। বলতেছি, সবকিছু বলতেছি। সেটা তো আজকে আমি ওই পারফেক্ট একটা ক্লাস দিছি গ্রুপে, ফেসবুক থেকে। সেই ক্লাসটা তো সেখানে তো বলছি ওটা। তোমরা কি ক্লাসগুলো করো? আমি যে গ্রুপে কি দিই না দিই এগুলো চেক করো তোমরা? চেক করো না মনে হয়? জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া করি। স্টার চিহ্ন দিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ রুলস দেখো। গুরুত্বপূর্ণ মানে এগুলো এক্সট্রা নোট আর কি, কেমন? সেটা হচ্ছে কি, লেখো হেড দিয়ে বাক্য শুরু হলে থার্ড কন্ডিশন। ভাবনায় পড়ে গেলাম ভাইয়া। হ্যাঁ কি বলছো? কি বলছি এখানে? হেড দিয়ে বাক্য শুরু হলে, কি দিয়ে শুরু হলে? হেড দিয়ে যদি বাক্য শুরু হয়, কি দিয়ে শুরু হলে? হেড দিয়ে যদি বাক্য শুরু হয়, মানে বাক্যটা শুরু হবে হেড দিয়ে, তাহলে থার্ড কন্ডিশন। তাহলে কি থার্ড কন্ডিশন? সবাইকে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? জি স্যার। স্যার, এবার আমরা একটা উদাহরণ দিই। ধরো আমি যদি একটা উদাহরণ দিই, দেখো উদাহরণটা ধরে আমি দিলাম যে had I been rich, I would have helped poor। লিখছো had I been rich I would have poor, একটু লিখে ফেলো। দেখা যাচ্ছে স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। বোর্ডে তোমরা অনেক ঝাপসা দেখো, এখানে কি ঝাপসা দেখতেছো নাকি ক্লিয়ার দেখতেছো? এখানে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এখানে আমি কি লিখছি? রুলস স্ট্রাকচারটা কি দেখো? স্ট্রাকচার হচ্ছে হেড দিয়ে যদি বাক্য শুরু, তাহলে এই বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে বলতো? এই দেখো কি দিয়ে শুরু হয়েছে বলতো? এই যে হ্যাঁ তাহলে হেড দিয়ে বাক্য শুরু হলে বাক্যের 3 নম্বর কন্ডিশন হবে। তাহলে 3 নম্বর কন্ডিশন যে পর অংশ কি হবে? উড়ে পাবো। কি হবে? দেখো উড়ে বইছে, কি হয়েছে? ক্লিয়ার? স্যার, তাহলে এখন এখানে কিন্তু আলটিমেটলি 3 নম্বর রুলসটা হচ্ছে। 3 নম্বর রুলস বলছে যে বাক্যের প্রথম অংশ যদি ভি3 থাকে, ভি3 মানে কি? হেড প্লাস ভি3। দেখো এই যে হেড এই বিনটা কিন্তু ভি3, তাই না? দেখতে পাচ্ছ কিনা? বুঝতে পারছো কিনা? তোমাদের এত কিছু বোঝা লাগবে না, সহজ কথা। বাক্য যদি হেড দিয়ে শুরু হয়, বাক্য যদি কি শুরু হয়? বাক্য যদি হেড দিয়ে শুরু হয়, তাহলে সেটা কি হবে? বলো তো? তাহলে সেটা 3 নম্বর কন্ডিশন, তাহলে থার্ড কন্ডিশন। ক্লিয়ার সবাই? ডান? এখান থেকে কম হলে 800 প্রশ্ন আছে, কম হলে শুধু এই কয়টা রুল দিয়ে
ঠিক আছে কিনা? ক্লিয়ার? জি স্যার জি ক্লিয়ার। স্যার ওকে ওকে ডান। আমাদের কন্ডিশন মূলত শেষ, কন্ডিশনের মূলত কাজ শেষ। এখন আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, কেমন? একটা কিছু প্রশ্ন মানে এক্সট্রা কিছু। স্যার আমার একটা প্রশ্ন ছিল ওই যে হ্যাঁ হ্যাঁ বলো। মানে হেড দিয়ে যে আগে একটা বুঝালেন হেডের পরে যে সেকেন্ড কন্ডিশনাল থাকবে এটা আর হেডের পরে যে থার্ড কন্ডিশনাল থাকবে এটা নিয়ে একটু আবার একটু বুঝাইলে ভালো হতো স্যার। আচ্ছা 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 দেখো এই স্লাইডটা দেখো এখানে। আমি আগে স্লাইডটা দেখো। দাঁড়াও 1 মিনিট। এই তো এইটা, তাই এটা একটু খেয়াল করো। এইটা একটু আগে বলছি যে বাক্যে শুধু হেড থাকলে, কি থাকলে? শুধু হেড থাকলে সেকেন্ড কন্ডিশন, মানে হ্যাভ এর পরে কোনো ভার্ব থাকবে না, শুধু হেড থাকবে। হেড এর পরে কোনো ভার্ব নেই, শুধু হেড থাকবে, তাইলে সেকেন্ড কন্ডিশন। যেমন এখানে উদাহরণটা দেখো, ইফ আই হ্যাড মানি, যদি আমার কি থাকতো, টাকা থাকতো। এখানে হেড এর পরে কি কোনো ভার্ব আছে নাকি নাউন আছে? এখানে বলো তো, হেড বাদে কি আছে? নাউন একটা আছে, কোনো ভার্ব আছে কিনা? নাও না। তাইলে এখানে হেড এর পরে, তাহলে এখানে সেকেন্ড কন্ডিশন হবে। সেকেন্ড কন্ডিশন অনুযায়ী কি হবে? উড প্লাস বি ওয়ান হবে। সেকেন্ড কন্ডিশন রুলস অনুযায়ী আমি দেখো সেকেন্ড কন্ডিশনে কি লিখছি দেখো, সেখানে লেখা আছে পর অংশ উড প্লাস বি ওয়ান। ক্লিয়ার ক্লিয়ার ডান। এবার আসি এই রুলসটাতে, যেটা মাত্র দিলাম। সে রুলসটার এই রুলসের মধ্যে পার্থক্য হচ্ছে দেখো, এখানেও কিন্তু বাক্যে হেড আছে, কিন্তু এখানে হেডের বাদে বিন আছে। বিন একটা ভার্ব না? এখানে হেড বাদে একটা বিন আছে না? এখানে কিন্তু আগের রুলসের সাথে এখানে পার্থক্য হচ্ছে এটা, এখানে হেডের পর আবার একটা ভার্ব থাকে, বিন থাকে। কি থাকে? বিন থাকে। তাহলে পার্থক্য হচ্ছে এটা। ওখানে তো শুধু হেডের বাদে কোনো কিছু নাই, এখানে কিন্তু হেডের বাদে আবার ভার্ব আছে। পার্থক্যটা এই জায়গায়। ক্লিয়ার? ভিতরে হইলেই তো হয়। জি স্যার। আর আরো পার্থক্য হচ্ছে দেখো, ওখানে ওই স্লাইডে দেখো, ওখানে দেখবা যে হেডটা কিন্তু বাক্যের শুরুতে না, এখানে কিন্তু হেডটা বাক্যের শুরুতে থাকছে। ওখানে আছে ইফ আই হ্যাড মানি, ওখানে কি হেডটা কি বাক্যের শুরুতে না মাঝখানে? মাঝখানে। মাঝখানে। কিন্তু এখানে বাক্যটা যখন দেখবা যে একটা বাক্য শুরু হয়েছে হেড দিয়ে, তাহলে বুঝতে হবে যে এই হেডটা মানে এটা বি থ্রি কাজ করছে। তাহলে এটা পর অংশ কি হবে? থার্ড কন্ডিশন অনুযায়ী উড হ্যাভ প্লাস বি থ্রি হবে। ক্লিয়ার? জি স্যার জি ক্লিয়ার। স্যার এবার আসি আমরা এই অধ্যায়, মূলত আমাদের বেসিক পড়াশোনা শেষ, কিন্তু আমাদের কিছু প্রশ্ন আছে, এটা ক্লিয়ার হতে হবে, বা প্রত্যেকটা অধ্যায়ে এই অধ্যায়ের রিলেটেড কিছু জিনিস থাকে, সেটা একটু জানতে হবে। মূল রুলস হচ্ছে এই চারটাই, কেমন? তাহলে আমি এই চারটাকে একটা সেকেন্ডে বলতেছি, দেখো এবার বলছি আমি উদাহরণ একটা সেকেন্ডে বলতেছি, তোমরা একটা মনে রাখো। কন্ডিশন চারটা। জিরো কন্ডিশন, ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি বি1 হয়, পর অংশ বি1। যেমন ইফ ইউ হিট রাইস ইট মেল্টস, এক্ষেত্রে চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক সত্য, অথবা মাটি, বায়ু, পানি, জলবায়ু, এরকম ন্যাচারাল কোনো কিছু হলে সেক্ষেত্রে জিরো কন্ডিশন হবে। এবার আসি কন্ডিশন নাম্বার 1, ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি বি1 হয়, পর অংশ উইল প্লাস বি1 হবে। যেমন ইফ ইউ কল মি আই উইল কাম। তো এখন জিরো কন্ডিশন ওয়ান কন্ডিশনের মধ্যে পার্থক্য হচ্ছে, যদি জিরো কন্ডিশন অপশন না থাকে তাহলে ওয়ান কন্ডিশন হবে, যদি ওয়ান কন্ডিশন অপশন না থাকে তাহলে জিরো কন্ডিশন হবে। এই দুটো খুবই কাছাকাছি। তবে যদি দুটো থাকে সেক্ষেত্রে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য কিনা সেটা একটু জাজ করতে হবে। ক্লিয়ার সবাই? এবার আসি আমরা রুলস নাম্বার মানে টু কন্ডিশনে। টু কন্ডিশন হচ্ছে কি, ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি কি হয়, ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি বি2 হয়, বি2 মানে পাস্ট টেন্স, যদি পাস্ট টেন্স হয় তাহলে পর অংশ উড হবে, উড প্লাস বি1 হবে। যেমন ইফ ইউ কল্ড মি, এই যে কলটা হচ্ছে বি2, আই উড কাম। ক্লিয়ার? এবার আসি লাস্ট রুলস, সেটা হচ্ছে কন্ডিশন নাম্বার 3, ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি ভি3 হয়। এখানে ভি3টা কি একটু জানতে হবে, এই জন্য আমি কোনাকানি একটা নোট দিছি। ভি3 মানে হচ্ছে কি, হ্যাড প্লাস ভি3। ভি3 মানে কি, হ্যাড প্লাস ভি3, সেটা হচ্ছে ভি3। ভি3 মানে এমন না যে 12 3 নাম্বার ফর্ম। তাহলে যদি কোনো বাক্যে যদি হ্যাড প্লাস ভি3 থাকে, তাহলে পর অংশ হবে উড হ্যাভ প্লাস ভি3। তাহলে ইফ ইউ হ্যাড কল্ড মি আই উড হ্যাভ কাম। সবাই কি ক্লিয়ার হইছো? জি স্যার জি ক্লিয়ার। স্যার ক্লিয়ার। ওকে ফাইন, ক্লিয়ার হলো। যতক্ষণ পর্যন্ত না তোমরা ক্লিয়ার, ততক্ষণ পর্যন্ত আমি আরেকটা টপিকে যাবো না, টেনশন করার কিছু নেই। ঠিক আছে? ওকে ফাইন। এবার এখানে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখন জানি। তোমাদের একটা প্রশ্ন জান, স্যার আপনি সব জায়গায় তিনটা জিনিস দিচ্ছেন। দেখো এবার আমি একটা সামারি যদি এটাকে যদি 1 সেকেন্ডে করি, দেখো ইফ বি1 উইল, ইফ বি2 উড, ইফ বি3 তাহলে উড হ্যাভ, তাই না? জি স্যার। এটা তো আমাদের মূল জিনিস, আজকে সামারি, তাই না? মূল জিনিসটা তো এটা, তাই না? দেখো আমি এখানে উইল উড এটার মধ্যে বি1 হবে, এটা আর লিখতেছি না, কারণ এটা অটোমেটিক একটা বিষয় যে মডেলের পরে বি1 হবে। এখানে একটু খেয়াল করো, এখানে সব জায়গায় দিচ্ছি উইল উড উড হ্যাভ। তোমাদের একটা প্রশ্ন, স্যার অন্য কোনো মডেল কি হবে? সব ক্যান কুড মেমার এটা কি হতে পারে? এরকম একটা প্রশ্ন তোমাদের মনে আসে না? স্যার এখানে সবসময় খালি উইল উড হবে নাকি অন্য কোনো মডেল না হবে? স্যার একাধিকতা হয়, অন্য কোনো মডেলও তো হয়। মনে রাখো, এখানে একটু ব্রেকেট দিয়ে লেখো যে কোনো মডেল হতে পারে। লেখো এখানে একটা জিনিস লেখো, সবাই ব্রেকেট দিয়ে লেখো যে কোনো মডেল হতে পারে। লেখো যে কোনো মডেল হতে পারে। লেখো যে কোনো মডেল হতে পারে। লিখছো? তীরচিহ্ন দিয়ে লেখো যে কোনো মডেল হতে পারে, তবে অপশানে উইল উড থাকলে তাই হবে। লেখো যে কোনো মডেল হতে পারে, তবে অপশানে যদি উইল উড থাকে তাহলে সেটা আর অন্য কোনো মডেল হবে। অপশানে যদি উইল উড দেখো তাহলে আর অন্য কোনো মডেল হবেই না। ক্লিয়ার?
যে কোনো মডেল হবে, যে কোনো মডেল হবে, যে কোনো মডেল ব্যবহৃত হবে, তবে উইল উড থাকলে তা আনসার। ঠিক আছে কিনা? ক্লিয়ার? কথা বলে না, বুঝা যায় না? আমার কথা বুঝা যায় না? জি স্যার ক্লিয়ার। বুঝতে পারছি। আমি তো কোনো ডেপথ তো কথা বলিনি, খুবই সহজ সহজ ছোট ছোট কথা বলতেছি। কেমন মানে এখানে এমন কোনো কিছু দিনে যে তোমাদের মানে মনে রাখা একদম জীবনের জন্য কষ্ট হয়ে যাবে, এক ছোট ছোট লাইন দিছি। তাহলে আমরা এখন শিখলাম কি, যে কোনো মডেল। ধরো এখানে দিচ্ছি, ধরো ইফ ইউ কল মি, তো এখানে আমাদের উদাহরণটা কি দিছি বলতো? আই উইল কাম। তো অপশনে উইল নেই, অপশনে দিচ্ছে আই ক্যান কাম, তাহলে আই ক্যান কাম উত্তর। কিন্তু অপশন যদি আই উইল কামও দেওয়া আছে, আই ক্যান কামও দেওয়া আছে, তাহলে কোনটা হবে? তাহলে অবশ্যই উইল কাম হবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো এটা? ডান? জি স্যার বুঝতে পারছি। জি স্যার ডান। বাবা একদম লিখিত বলছি, এখান থেকে দুইটা প্রশ্ন আসবে। কেমন? ঢাকা বিশ্ববিদ্যালয় একদম সব জায়গায় কম নাহলে দুইটা প্রশ্নের মধ্যে চলে আসবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে? এবার এবার আরেকটা জিনিস আমরা একটু জানি। এটার পাশাপাশি কিছু রুলস আছে যেটা আমরা জানতে হবে। সেটা হচ্ছে দেখো একটু এক্সট্রা রুলস। আমরা তো ওখানে 4টা রুলস শিখলাম বেসিক, তাই না? 4টার পাশাপাশি আরো ধরো 5 নাম্বার রুলসটা একটু পড়ি। কেমন? 5 নাম্বার একটা রুলস শিখি। সেটা হচ্ছে কি, উইশ উড দ্যাট, উইশ উড দ্যাট, এই দুটা জিনিস কি? উইশ উড দ্যাট, উইশ উড দ্যাট, উইশ উড দ্যাট, উইশ উড দ্যাট। কেমন? এটা পরে সবসময় কি হবে? এটার পরে সবসময় কি হবে? বি টু হবে। কি হবে? বি টু হবে। কি হবে? বি টু হবে। উইশ উড, যেটাই উইশ সেটাই উড দ্যাট, যেটাই উইশ সেটাই উড দ্যাট, দুটো একই কথা। কেমন? উইশ উড দ্যাট এটার পরে সবসময় কি হবে বলো তো? বি টু হবে। কি হবে? বি টু হবে। কেমন? B2 তবে স্যার। তবে তবে যদি সাহায্যকারী ভাবে আসে সেক্ষেত্রে অয়ার হবে। কি হবে? ক্লিয়ার? এটা একটু এইটা থেকে প্রশ্ন আসবে তোমাদের কন্ডিশনের মাঝে মাঝে। কেমন? তাহলে এখানে লেখো উইশ উড দ্যাট, আমি তো নিচে লিখছি, তোমরা পাশাপাশি লিখতে পারো, যে এখান দিয়ে তীর দিয়ে লিখতে পারো। এটার পরে কি হবে? সবসময় বি টু হবে। কি হবে? পাস্ট টেন্স হবে। সবসময় কি হবে? পাস্ট টেন্স হবে। কেমন? তবে যদি সাহায্যকারী ভাবে আসে, যদি কি আসে? সাহায্যকারী ভাবে, সেক্ষেত্রে কি হবে? অয়ার হবে। সেক্ষেত্রে কি হবে? কোনো ওয়াজ হবে না, সবসময় কি হবে? অয়ার। সবাইকে এটা লিখেছো? বুঝেছো? উদাহরণ দিব? জি স্যার দেন। বাবা শুনো, আমি তোমাদের বলি, আমি তোমাদের মিউট করে ফেলো, সবাই মিউট করে ফেলো কাইন্ডলি। দেখো আমি তোমাদের ধরো সব মিলে রুলস দিব 5টা 6টা। তোমরা কি করবা? এই 5টা 6টা রুলসকে একদম টোটসলি মুখস্থ করবা, প্লাস উদাহরণ সহ মুখস্থ করবা। যেমন আমি তোমাদের ওই একটু আগে দেখছো না, মাত্র 1 মিনিটের ভিতরে পুরো টপিকটা একদম উদাহরণ সহ রিভাইজ দিছি, এরকম ভাবে মুখস্থ করতে, তাহলে একদম এটা তোমার পরীক্ষা হলে পান্তা ভাত হয়ে যাবে। কেমন? উদাহরণ লেখো, আই উইশ I could fly. I could fly. ঠিক আছে? লিখছো? I wish I could fly লিখছো? জি স্যার। জি স্যার। I wish I could fly। এখানে একটু খেয়াল করো, এই দেখো বাক্য উইশ আসছে কিনা? দেখছো উইশ আসছে কিনা? জি স্যার। তাহলে পর অংশ কুড, এটা কি বিটু হয়েছে কিনা? জি স্যার। ঠিক আছে? এবার লেখো I would that I were king. I would that I were king. I would that I were king. দেখছো এখানে দেখো এই ওয়ার হইছে কিনা, এই যে সাহায্যকার ভার্ব এই জন্য ওয়ার হইছে কিনা, আর এখানে দেখো উড দ্যাট আসছে কিনা, এই দেখছো উড দ্যাট আসার কারণে পর অংশ কি পাস্ট টেন্স, ওয়ার তো পাস্ট টেন্স হইছে, আবার সাহায্যকার ভার্ব এই জন্য ওয়ার হইছে। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হইছো? জি স্যার। লেখা কি অস্পষ্ট না স্পষ্ট? স্পষ্ট স্যার। কষ্ট। ওকে ফাইন। ভাইয়া আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। আবার বুঝাচ্ছি। ওকে ফাইন, কোনো সমস্যা না। যখনই কেউ বুঝবে না প্লিজ, যতক্ষণ পর্যন্ত তুমি বুঝো ততক্ষণ পর্যন্ত আমার বলো স্যার বুঝিনি, আমি পুরোটা বুঝাবো, কোনো টেনশন নেই। কারণ তুমি এখানে ক্লিয়ার না হয়ে গেলে তোমার এই টপিক কোনো লাভ হবে না। এখানে ক্লিয়ার হয়ে যাও, দেখবে পান্তাভাত হয়ে যাবে। কেমন? দেখো বলছি যে উইশ, কি বলছি? এই যে উইশ আর উড দ্যাট, যদি কোনো বাক্যে থাকে এর পর অংশ সবসময় কি হবে? বি টু হবে। কি হবে? এই দেখো বি টু, দেখছো কিনা? পর অংশ সবসময় বি টু হবে। তবে যদি সাহায্যকারী ভাব আসে সেক্ষেত্রে শুধুমাত্র ওয়ার হবে। যেমন এখানে দেখো আই উইশ, এই উইশ আসছে বাক্যে, এই জন্য পর অংশ দেখো এই পাস্ট টেন্স, যে কুড, দেখছো কিনা? আই কুড ফ্লাই, দেখছো কিনা? আই কুড ফ্লাই।
তাহলে আই উইশ আই কুড প্লাস, তাহলে বাক্যে উইশ আসছে এই জন্য পর অংশ ভি টু হয়েছে। আবার এখানে দেখো আই উড দ্যাট, এই যে বাক্যে উড দ্যাট আসছে তাই না, উড দ্যাট, তাহলে পর অংশ কি হবে পাস্ট টেন্স, তো পাস্ট টেন্স, কিন্তু এখানে সাহায্যকারী আসছে ওয়াজ ওয়ার দিছে, তাহলে কোনটা ওয়াজ হবে না ওয়ার হবে, অবশ্যই ওয়ার হবে। ক্লিয়ার সবাই? জি স্যার ক্লিয়ার। বুঝতে পেরেছেন? আরেকবার বলেন স্যার। আচ্ছা, রুলসটা হচ্ছে উইশ উড দ্যাট, উইশ উড দ্যাট এর পরে সব সময় পাস্ট টেন্স মানে অতীতকাল হবে, মানে বি টু হবে, সবসময় কি হবে বি টু হবে। কিন্তু যদি সাহায্যকারী ভার্ব আসে, যদি সাহায্যকারী ভার্ব বসাতে হয় সেক্ষেত্রে শুধুমাত্র আয়ার ভার্ব হবে, আর কোনো সাহায্যকারী বসবে না। ক্লিয়ার? এটা এখানে হয়েছে। যেমন আই উইশ আই কুড ফ্লাই, কুড কি প্রেজেন্ট না পাস্ট, বি ওয়ান না বি টু কুড বলো তো? V2 স্যার। বি টু। আবার ওয়ার, ওয়ার আসছে দেখছো কিনা পরে, আই উইশ আই কুড ফ্লাই, আই উইশ আই কুড ফ্লাই, এটা হচ্ছে দেখো বি টু হয়েছে। আবার আই উড দ্যাট আই ওয়ার কিং। ক্লিয়ার? এবার আমরা পরের রুলস, আরেকটা রুলসে যাই। ভাইয়া আই আই উইশ আই ওয়ার কিং হবে না? ওয়ারও তো হয়। তো হবে তো V2 বাবা হবে তো, আমি সে ব্যাকরণে লিখি নাই, বাক্য তো একই সেন্টেন্স দিয়ে যেমন আই ইট রাইস, তো তুমি বলতে পারো ভাইয়া আই ইট আইসক্রিম মতো হইতে পারে, তো হইতে পারে তো, সমস্যা কি? আমি তো এখানে জাস্ট একটা উদাহরণ দিলাম, কথা বুঝতে পারছো? হ্যাঁ আমি তো বলি না সেটা হতে পারে না, অবশ্যই হতে পারে, আমি তো জাস্ট একটা স্পেসিফিক উদাহরণ দিলাম আর কি। এরকম আই উইশ আই 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 ওয়ার দা শেখ হাসিনা, আই উইশ আই ওয়ার দা প্রেসিডেন্ট, এরকম কত কিছু দেওয়া যায় তাই না? ক্লিয়ার? ওকে ফাইন, ছোটবেলা থেকে একটা বাক্য শিখেছে আই উইশ আই ওয়ার কিং তাই না, এই জন্য এটা মুখস্থ করেছে, তাই খালি এইটার আশা করো তাই না? আই উইশ আই ওয়ার ভাবনা। আচ্ছা আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রুলস, এটা একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে দেখো, দেখো তোমরা লিখিও না, আগে একটু বোঝার চেষ্টা করো কেমন, দেখা যাচ্ছে তো আমি লিখি কেমন, সেটা হচ্ছে তোমরা কেউ লিখিও না কেমন, আগে আমি লিখি। সবাই কি ক্লাসে আসো? ক্লাসে কয়জন আছে দেখো তো একটু। এই যে বাবা। জি স্যার আছি তো। তোমরা কি বোরিং লাগতেছে? আমার ক্লাস বোরিং লাগতেছে? না স্যার। স্যার। এখন যে মনে রাখবা তোমাদের মূল রুলস কিন্তু ওই চারটায় প্রথম। এখন যে রুলসগুলো দিচ্ছি এগুলো আবার রাইট ফ্রম ভার্বের রুলস, মানে এই রুলসগুলো সেম আমি রাইট ফ্রম ভার্ব কিন্তু সেখানেও পড়াবো, তার মানে এগুলো রাইট ফ্রম ভার্বের রুলস এখানে দিচ্ছি কারণ এই অধ্যায়ে এই রুলসগুলো থেকে প্রশ্ন আসছে। কিন্তু মূল রুলস কিন্তু কন্ডিশন সেন্টেন্স আমি শুধুমাত্র চারটা দিছি, ওই যে জিরো কন্ডিশন, ওয়ান কন্ডিশন, টু কন্ডিশন, থ্রি কন্ডিশন। এখন যেগুলো দিচ্ছি এগুলো সবগুলো রাইট ফ্রম ভার্বের রুলস। তাহলে রাইট ফ্রম ভার্ব এখন কেন করাচ্ছে রাইট ফ্রম ভার্বের রুলসগুলো? কারণ এই অধ্যায়ে এই রুলসগুলো থেকে রাইট ফ্রম ভার্বের এই রুলসগুলো থেকে প্রশ্ন করে। বুঝতে পারছো কিনা? জি স্যার। সিঞ্চ অ্যাজ ইফ, তোমরা লিখিও না কেমন, আমি বলুন তোমার লেখার জন্য। সিঞ্চ অ্যাজ ইফ অ্যাজ দো, সিঞ্চ অ্যাজ ইফ অ্যাজ দো, সিঞ্চ অ্যাজ ইফ অ্যাজ দো, কেমন? সিঞ্চ অ্যাজ ইফ অ্যাজ দো, সিঞ্চ অ্যাজ ইফ অ্যাজ দো, ঠিক আছে? একটু খেয়াল করবা, একটু বোঝার চেষ্টা করবা কেমন। এগুলোর আগের অংশ যদি V1 হয়, পরের অংশ V2, আর এগুলোর আগের অংশ যদি V2 হয়, পরের অংশ V3। সবাই লিখে ফেলো, দেখা যাচ্ছে? সুন্দর না? দেখা যাচ্ছে? জি স্যার। জি ভাইয়া দেখা যাচ্ছে। তিনটা রুলস আলাদা করে শিখলাম না, একসাথে দিয়েছি। কি দিয়েছি? সিঞ্চ অ্যাজ দো অ্যাজ ইফ, সিঞ্চ অ্যাজ দো অ্যাজ ইফ, সিঞ্চ অ্যাজ দো অ্যাজ ইফ, কেমন? সিঞ্চ অ্যাজ দো অ্যাজ ইফ, সিঞ্চ অ্যাজ দো অ্যাজ ইফ। এটার আগের অংশ যদি কি হয়, এটার আগের অংশ যদি দেখো এই B1 হয়েছে, কি হয়েছে B1, তাহলে পর অংশ হবে কি B2। আবার আগের অংশ যদি B2 হয়, পরের অংশ B3। ক্লিয়ার? পরিপূরক। জি স্যার। লিখছো? সবাই লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো। এবার আমরা উদাহরণ দিয়ে এটা ব্যাখ্যা করবো কেমন। আচ্ছা, স্লাইডগুলো যে গ্রুপে দিয়ে দিয়েছি ভালো হয়েছে না? জি স্যার। প্রত্যেকটা জি স্লাইড স্যার ভালো হয়েছে। প্রত্যেকটা স্লাইড গ্রুপে দিয়ে দিয়েছি ভালো হয়েছে না? তাহলে তোমরা পরেও দেখতে পারবে এখান থেকে, তাই না? স্যার জি স্যার ভালো হয়েছে। আবার এই ক্লাসটা আজকে আমি পুরোপুরি রেকর্ড করতেছি, এটা আমি দিব ইতে দিব কেমন। কি ক্লাস কি খুব বোরিং লাগতেছে তোমাদের? না না ভাই। স্যার। এই জাফরিন কি আছো এখানে? জাফরিন তুমি কি আছো? আচ্ছা, ও মনে নাই, ঠিক আছে। জাফরিন তো আসো, তাহলে মাইক অন করে কথা বলতেছো না কেন? জি ভাইয়া। ক্লাস করতেছো তুমি? জি ভাইয়া। বুঝতেছো? জি। ওকে ফাইন। তাহলে আমরা সিঞ্চ অ্যাজ দ্য অ্যাজ ইফ এর রুলসটা লিখে দিয়েছি, এবার সেটা দিয়ে আমরা একটা উদাহরণ দিই কেমন, সবাই একটু বুঝে। এটা খুবই জটিল একটা প্রশ্ন, যেটা সমাধান করতে গিয়ে মাথা সবাই প্যাঁচ লাগিয়ে ফেলে কেমন। দেখো আমি যদি বলি
দেখো একটু খেয়াল করো, ইটস ইট ইজ লং অ্যাগো, ইট ইজ লং অ্যাগো সিন্স। দেখো আমি বাক্য আমি বড় বড় করে লিখতেছি, তোমরা খুব সুন্দর করে লিখতে পারো কেমন, এই জন্য আমি 2 লাইনে যাচ্ছি কেমন, তোমরা 1 লাইন লিখতে পারো। ইট ইজ লং অ্যাগো সিন্স উই উই অপশন এ ড্যাশ দিছে কেমন, ড্যাশ অপশন এ, এটা হচ্ছে মিট, অপশন 2 মেট। তাহলে বলো তো এটা কি হবে মেট হবে। সবাই? তাহলে আমাদের রুলসটা কি বলছে, আমাদের রুলসটা হচ্ছে আমাদের মেট হবে। আমাদের রুলস হচ্ছে এই সিনচের যে মূল হচ্ছে, দেখো এই যে সিনচ দেখছো কিনা, এই দেখো সিনচ, ঠিক আছে কিনা, এই যে সিনচ দেখতে পাচ্ছ, সিনচের আগের অংশ কি দেখতে পাবো, আগের অংশ কি বি1, আগের অংশ কি বি1, আগের অংশ কি বি1, তাহলে পর অংশ কি হবে বলো তো, B1 পর অংশ কি B2 হবে? হবে তাহলে বি2 কোথায় আছে, এই যে আমাদের বি2, ক্লিয়ার? নাম্বারে। এই যে এটা হচ্ছে আমাদের জি B2। স্যার। সবাই এটা কি বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ জি স্যার ভাইয়া। বুঝতে পারছি। এখান থেকে অনেকগুলো উদাহরণ দেবো, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি এই জিনিসটা যদি বুঝতে না পারো, এই সিন দিয়ে প্রশ্ন আসলে কেউই পারে না। কেন পারে না আমি তোমাদের একটু একটু দেখাচ্ছি, দাঁড়াও একটু খেয়াল করো। আচ্ছা, আরেকটা আমি যদি রুলস দিই, সেম রুলস আমি যদি দিই, ইট ওয়াজ লং এগো সিন্স উই নাম্বার 1 মেট, নাম্বার 2 হ্যাড মেট। তাহলে বলো তো এটা কোনটা হবে? ইট ওয়াজ লং এগো সিন্স, আমাদের মূল দৃশ্য হচ্ছে দেখো সিন্স, এই দেখো এই সিন্স, ঠিক আছে কিনা, বাক্যের মাঝখানে সিন্স আসছে, তাহলে সিন্সের আগের অংশ কি বলতো এটা, B2 ভার্ব টু। তাহলে হ্যাড মিট হবে। পর অংশ কি হবে বি3, বি3 মানে কি, বি3 মানে হেড প্লাস বি3, বি3 মানে কি এই যে বি3 দেখতে পাচ্ছি না, হ্যাড প্লাস জি বি2। স্যার। ক্লিয়ার? সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো? হ্যাঁ জি। স্যার বুঝতে জি পারছি। স্যার। আচ্ছা, এবার ক্লিয়ার। এবার আমি তোমাদের একটা এখন একটা আমি তোমাদের একটা উদাহরণ দিব, দেখি তোমরা এটা পারো কিনা। ধরো আমি লিখলাম we dash since they we dash since they met। আচ্ছা, since they met খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবা কেমন। নাম্বার 1 meet, নাম্বার 2 met, কেউ বলবা না কেমন। এখন আমি আগে 3 নাম্বার অপশন দিই। আচ্ছা, তারপর হচ্ছে had met, সরি আমি এখানে কি দিলাম, উই ড্যাশ সিন্স দে মেট, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আসলে আমি একটা ভুল করছি কেমন, আমি আসলে দুইটা ভাবে একই নিছি, তাই না? ভাব দুইটা ভিন্ন নিয়ে ছিল। 1 মিনিট, আমি দুইটা ভাব ভিন্ন একই নিছি, এই জন্য সমস্যা হয়ে গেছে। দেখো আমি আবার নিচ্ছি, সরি। ধরো উই ড্যাশ সিন্স দে মেট, কেমন? তাহলে নাম্বার ওয়ানটা দেখো, নাম্বার 1 হচ্ছে যে প্লেড, নাম্বার 2 হচ্ছে হ্যাড প্লেড, সবাই মিউট করে ফেলো কেমন, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। পার্সিতে অনেকবার আসছে, কেউ এটা পারে না, একদম কেউ পারে না, একদম গতবার বিশ্বাস করে, একদম অনেস্টলি বলি, গত গুচ্ছ না, আমি প্রথম গুচ্ছে পরীক্ষার আগের দিন এবং পরীক্ষার আগের রাতে আমি একটা ক্লাস নিই, সেই ক্লাসে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করি।
তো আমি এটাকে আমার স্টুডেন্টের মনে হয় ওই দিন মানে হাতে কোনো 20টা এমসিকিউ আলোচনা করছি, তার মধ্যে 10টা পরীক্ষা হুবহু আসছে, তার মধ্যে এটা একটা ছিল যে এটা আমি পরীক্ষা একদিন 3 থেকে 4 বার বুঝেছি যে এটা পরীক্ষা আসবে আসবে আসবে, ঠিক এইটাই আসছে প্রথম গুচ্ছে দেখবা, দ্বিতীয় গুচ্ছে কেমন, তৃতীয় গুচ্ছে, প্রথম গুচ্ছে আমি, দ্বিতীয় গুচ্ছে আমার ছোট ভাই, তারপরে গুচ্ছে আমি অনলাইনে যাদের 30 জন পড়েছে সেই গুচ্ছে এই প্রশ্ন আসছে, তোমরা যদি দেখো তাহলে দেখবা এরকম একটা প্রশ্ন আসছে কেমন। তাহলে 3 নাম্বার আমি অপশন দিচ্ছি, এটা দেখি কে পারবা দেখি। দেখো আমি এখানে প্রশ্নটা পড়ে শোনাচ্ছি কেমন। আচ্ছা আমি এইটা আরেক কালার দিয়ে লিখি তাহলে ক্লিয়ার দেখা যাবে কেমন। সিনচের প্রশ্নটাই শুধু এই জায়গায় শুধু সবাই এলে যায় কেমন, সেটা হচ্ছে কি ওকে ফাইন, কে পারবা এই প্রশ্নের উত্তর শুধু বলো স্যার। স্যার হ্যাভ প্লেট হবে 3 নাম্বারটা। আচ্ছা আমাদের একটু স্যার হেডলাইট সবাই বলো কি হবে এটা। স্যার 3 নাম্বারটা হবে হ্যাভ প্লেট। 3 নম্বরটা হবে আচ্ছা আচ্ছা বাবা এই রুলসে খেয়াল করো, সিন্স প্রথম সিনযুক্ত কোনো বাক্যের একটা অংশ হচ্ছে বি2 আছে, তাহলে আরেকটা অংশ কি হবে, কথা বলো না, এটা বি2 আছে না, এই মেট মেট হচ্ছে কি বি2 না, জি স্যার। জি স্যার তাহলে আরেকটা অংশ কি হবে, B1 হবে। এক্স্যাক্টলি বি1 হবে, মনে রাখবা তোমরা। আমাদের রুলসে কিন্তু বলছে বি2 থাকলে বি3, এরকম একটা রুলস আমরা দিছি না 2 নাম্বার রুলসটা, বি2 থাকলে বি3, কিন্তু এখানে বি2 থাকার পর তো বি1 কেন হচ্ছে, কারণ আগে পরে পর অংশ যেহেতু বি2 তাহলে আগের অংশ কি হবে, B1 হবে। যদি আগের অংশ বি2 থাকতো, যদি আগের অংশ বি2 থাকতো তাহলে পর অংশ বি3 হতো, কিন্তু এই যেখানে আগে না, এখানে এখানে আগের অংশ শূন্যস্থান দিচ্ছে, তাই না, দেখতে পাচ্ছ ক্লিয়ার জিনিসটা। জি স্যার এই জি স্যার জিনিসটা সবাই বি2 দেখলে সবাই মনে করে যে তাহলে পর অংশ বি3, কিন্তু না, পর অংশ বি3 না, পর অংশ হচ্ছে বি1। একমাত্র প্রেজেন্ট টেন্সে আছে শুধুমাত্র এটা, আর সবগুলো এটা পাস্ট টেন্সে, এটাও পাস্ট টেন্সে, শুধুমাত্র একমাত্র এই প্রেজেন্ট টেন্স আছে শুধু এইটাই, দেখতে পাচ্ছ এই যে হ্যাভ প্লেড, এই হ্যাভটা প্রেজেন্ট, আর সবগুলো পাস্ট। ক্লিয়ার হয়েছে সবাই এটা, সবাইকে বুঝতে পারছো। আর আগের অংশ যদি বি1 হয় পরের অংশ বি2, যেহেতু আগের অংশ শূন্যস্থান আছে তার মানে এখানে বি1 হবে, আর যেহেতু যেহেতু কি তোমার একমাত্র বি1 আছে একটা, এই জন্য সবাইকে এটা বুঝতে পারছো এটা। তাহলে সিনচের রুলসটা সবাই, জি স্যার বুঝতে পারছি। সিনচের রুলসটা কি আর কখনো বলবা বি1 বি2 বি2 বি3 মনে থাকবে, বলো বি1 বি2 বি2 বি3, বলো বি1 বি2 বি2 বি3। B1 B2 B1 B2 B2 B3 ওকে ফাইন, এবার আমরা অ্যাজ ইফ অ্যাজ যদি একটা রুলস দিই কেমন, অ্যাজ ইফ অ্যাজ যদি একটা রুলস হচ্ছে কি, ধরো হি টক্স as if he talks as if he dash, কেমন, তাহলে না অপশন এ, আমি যদি বলি অপশন এ নো, অপশন বি নিউ, নিউ হবে স্যার আচ্ছা নিউ এভরিথিং হবে। আচ্ছা নিউ হবে নিউ হি টক্স as if he knew everything, তাহলে আমাদের বাক্য রুলস অনুযায়ী কি আসছে, as if আসছে, কি আসছে as if, তাহলে as if যদি আসে, As if. as if এর প্রথম অংশ কি বলতো, as if এর প্রথম অংশ কি, এটা কি b1, B1 তাহলে পর অংশ কি হবে, পর অংশ কি হবে, B2 হবে। তাহলে b2 কোনটা, B2 এইটা, দেখছো কিনা। তো আচ্ছা তোমরা বলো এটা কি জি স্যার আমি যে রুলসটা দিছি আমি এখানে কোনো লম্বা লম্বা বাংলা লাইন দিছি যে এটা মুখস্থ করতে হবে, হ্যাঁ as if এর আগের অংশ এরকম করে এখানে খুব একটা সিম্বল দিয়ে বুঝেছি, তাই না, যে তোমাদের মনে থাকবে না এটা কি আর ভুলবে কখনো, যে b1 b2 b2 b3, না তাই না। স্যার বলবো না। দেখো কত সুন্দর করে আমি স্ট্রাকচার ভাবে দিয়েছি যে তোমার এটা খুবই ভালোভাবে মনে থাকবে, ঠিক আছে কিনা। দেখো আমাদের রুলসটা ছিল এরকম, এই যে কই এই তো কি সুন্দর হয়েছে না স্লাইডটা, এটা এই স্লাইডটা সুন্দর হয়েছে না অনেক। জি স্যার জি জি স্যার স্যার সুন্দর হয়েছে। সিঞ্চ অ্যাজ ইফ অ্যাজ দো, সিঞ্চ অ্যাজ ইফ অ্যাজ দো, এটা আগের অংশ যদি বি1 হয় পর অংশ বি2, পর আগের অংশ বি2 হলে পর অংশ বি3, ক্লিয়ার। আচ্ছা এবার জি স্যার ক্লিয়ার। আমি একটা উদাহরণ দিব, এই উদাহরণটা আমি যারে বলবো শুধু সেই বলবা, ঠিক আছে কিনা, শুধু আমি যারে বলবো শুধু সেই বলবা, ক্লিয়ার। আচ্ছা হ্যাঁ he স্যার ক্লিয়ার। he behaved, আচ্ছা আচ্ছা সরি, he acted as if he dash everything. Okay, number 1 new
ওকে দেখি কারা জিজ্ঞাসা করব, ঠিক আছে। হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং, তাহলে এখানে নিউ নাকি হেড নিউ আমি জিজ্ঞাসা করি, কেমন কাকে জিজ্ঞাসা করতেছি তারা। স্যার আমারও তো জিজ্ঞেস করতে পারেন। তোমার নাম কি মাসুমা? জি স্যার। না না তুমি এটা পারবা। আসান হাবিব আছো? আসান হাবিব আমার একদম প্রথম স্যার আমি বলি। প্রথম ব্যাচের আমার যে স্টুডেন্ট ছিল তার ভাই। তুমি আছো হাবিব? স্যার আমি বলি, এটা কি হবে স্যার? আমি বলি, তুমি এই এলাকায় নতুন তাই তো, এই জন্য পারবা না। স্যার আমি বলি। স্যার আমি বলি। দাঁড়া, এই প্লিজ তোমাদের কথা বলতে বলিনি তো। হাবিব তুমি কি আছো? শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হাবিব তুমি স্যার বলো তো, আমার আগে দেখো না। হাবিব তুমি বলো তো এটা কি হবে? এটা কি অপশন এ হবে না অপশন 2 হবে? কোনটা লক করব? অপশন 2। হ্যাঁ হ্যাঁ, 2। এই যে হ্যাড নোন, তাই তো? জি স্যার। উত্তর সঠিক হয়েছে, তুমি পেয়েছো 10 কোটি টাকা। লক করে দিলাম, দাঁড়ান, আমি আগে বলছি, আমার দিকে বলেন। দেখতেছি। আর আমাকে টাকা মিস করলাম। লক করে দিলাম কিন্তু এটা, ঠিক আছে? এটা লক করে জি। দিলাম। ওকে ফাইন, তুমি তো পারছো। সবাই কি এই বুঝতে পেরেছো এটা? জি স্যার। এটা এগুলো কিন্তু রাইট ফ্রম বারবার রুলস, রাইট ফ্রম বারবার এগুলো তো হিউজ প্রশ্ন, এগুলো এই অধ্যায় প্রশ্ন আসলে আমি একটু বুঝেছি, কিন্তু মূল রুলস কিন্তু আমাদের ওই জিনিসটা, ঠিক আছে কিনা? সবাই কি আমি যেটা বুঝাইলাম সেটা কি সবাই বুঝতে পেরেছো আজকে? কন্ডিশনাল সেন্টেন্স জি হ্যাঁ স্যার বুঝতে পারছি। ভুরি ভুরি রুলস কি তোমাদের দিছি আমি? আমি একই জিনিস না স্যার, ব্যাখ্যা করতেছি, একদম না আমি স্যার। আমি একই জিনিস ব্যাখ্যা করতেছি বারবার, কিন্তু আমি কিন্তু ভুরি ভুরি রুলস দিই নাই, ঠিক আছে কিনা? আচ্ছা, এখানে লাস্ট একটা জিনিস তোমাদের জানতে হবে। ধরো আমি যদি তোমাদের একটা বলি, ধরো এই ওয়ার্ডটা কে পারবা দেখি? এই ওয়ার্ডটার অর্থ কে পারবা? এখানে কি লিখছি কেউ বলতে পারবা? সেন্সার। হুম, অ্যানসার হবে না অ্যানসিওর হবে স্যার। সেন্সার সেন্সার সেন্সা, কেমন? সেন্সার। না এটা হচ্ছে কনসেস না কি জানি। সেন্সা, সেন্সার মানে কি জানো কেউ? এটা সমার্থক শব্দ বলতে পারবা কেউ এটা? নিন্দা হবে ভাইয়া। কে পারছো এটা? তোমার নাম কি? জাফরিন জেন। জাফরিন জেরিন? জি ভাইয়া। ওয়াও, ইউ আর রিয়েলি অ্যামেজিং, এক্সিলেন্ট, বিউটিফুল, অসাধারণ, তুমি তো অনেক কিছু জানো তাহলে। ক্রিটিসাইজ এটা অর্থ কি? ক্রিটিসাইজ এটাকে বলে কনডেম, কি বলে? কনডেম। তাই এটা বলি। এটা মানে স্যার সমালোচনা করা না? ক্রিটিসাইজ এই যে ও যেটা বলছে আর কি, হ্যাঁ, সমালোচনা করা, নিন্দা করা। নিন্দা করা মানে তো সমালোচনা করা, তাই না? জি স্যার। ঠিক আছে, সেন্সার, ক্রিটিসাইজ, কনডেম, তারপর আরো অনেক কিছু আছে, কেমন? এটা নিয়ে হাজার। স্যার ওই ক্রিটিসাইজে জানি, ওই দুটো জানি না সেজন্য বলতে পারি নাই। হ্যাঁ, এখন ওর খবর সহজগুলো তো জানো, এটা অনেক একটা গুরুত্বপূর্ণ, কেমন? সেন্সার। ঠিক আছে, খুবই খুবই। এখন এই যে সমার্থক শব্দ, তাই তুমি যখন জানি গেছো সেন্সারে ক্রিটিসাইজ সমার্থক শব্দ, তাহলে তুমি দুইটা একটা পরিবর্তে একটা ইউজ করতে পারবে না? যেখানে লিখবা যে আই ক্রিটিসাইজ সেখানে বলতে পারবে না আই সেন্সার বলতে পারবে না, যদি তুমি সমার্থক শব্দটা জানো। কথা বলো না। জি স্যার। তাহলে ঠিক সেম ইফের কিছু সমার্থক শব্দ আছে যেখানে সেগুলো ঠিক ইফের মতো ব্যবহার করে, সেগুলো কিসের আচরণ করে? ইফের আচরণ করে। সেই সমার্থক শব্দগুলো আমরা শিখি। যেমন কি, দেখো ইফের সমার্থক শব্দ হচ্ছে কি? ইফ, আনলেস, আনটিল, তারপর হচ্ছে আনলেস। ইফ আনটিল আনলেস এগুলো ইফের মতো কাজ করে। এগুলো কিসের মতো কাজ করে? কোথায় যদি ইফ না থাকে এগুলো থাকে, কোথায় যদি ইফ না থাকে, যদি এই ঠিক সেম ইফ আনটিল আনলেস, একটু খাতে লিখে ফেলো। ইফ আনটিল আনলেস এগুলো ইফের মতো কাজ করে। কোথায় যদি ইফ না থাকে, যদি আনটিল আনলেস থাকে, তাহলে মনে করবে যে এখানে কি ঠিক ইফের যে রুলসগুলো সেগুলোই ফলো হবে। বুঝতে পারছো কি আমি কি বুঝেছি? হ্যাঁ স্যার বুঝতে পারছি। সবাই এটা লিখছো? জি স্যার। ইফ আনটিল আনলেস এগুলো একই কাজ করে। দেখো ইফ আনটিল আনলেস এগুলো একই কাজ করে, ইফ আনটিল আনলেস এগুলো একই কাজ করে, ঠিক আছে কিনা? কিন্তু এগুলো অর্থ কি জানো? আনটিল মানে কি বলতো? যদি না, যতক্ষণ পর্যন্ত না। আনটিল মানে যদি না, যতক্ষণ না। আনলেস মানে যদি না, মানে এটা হচ্ছে ইফ, এটা হচ্ছে ইফ নট, এটা হচ্ছে ইফ, এটা হচ্ছে ইফ নট। আনলেস মানে ইফ নট মানে যদি না, তাহলে ইফ নট না। বুঝতে পারছো কি? আচ্ছা, এবার আমি এটা দিয়ে উদাহরণ দিই, কেমন? তাহলে বুঝতে পারবা। স্যার তাহলে হচ্ছে যে ইফ যদি না থাকে তাহলে কন্ডিশনাল সেন্টেন্সে তো ইফের রুলসই তো ব্যবহার করব তাই না? ধরো কোনো বাক্যে আমি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। উদাহরণটা দেখো, একটু উদাহরণটা লেখো।
উদাহরণ আমি লিখলাম যে আনলেস, একটু দেখো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। তাহলে দেখতে পাচ্ছ, দেখো এই আনলেসকে যদি আমরা ইফ ধরি, আনলেসকে যদি আমরা কি ধরি, এই যে আনলেস এটাকে যদি আমরা ইফ ধরি, কি ধরি, ইফ ধরি। স্যার আনলেস মানে কি if যদি না এটা না আনলেস মানে যদি না, আনলেস শব্দ অর্থ লেখো তো, আনলেস শব্দ অর্থ যদি না, আনলেস শব্দ অর্থ কি, ইফ মানে তো শুধু যদি, কিন্তু আনলেস শব্দ হচ্ছে যদি না, কিন্তু গ্রামাটিক্যাল রুলস একই, গ্রামাটিক্যাল রুলস কি একই, বুঝতে পারছো কিনা, অর্থ ভিন্ন কিন্তু হ্যাঁ স্যার। অর্থ ভিন্ন কিন্তু গ্রামাটিক্যাল রুলস একই, কারণ এখানে এখানে মূল দৃশ্য হচ্ছে ইফ ইফ মানে যদি, আর আনলেস মানে যদি না, কথাটা দুইটা কন্ডিশন, দুইটা তো শর্ত, যদি না এটা তো শর্তই বোঝায়, এই জন্য রুলস একই হচ্ছে। তাহলে এখানে দেখো, দেখো ইফকে এই আনলেসের পরিবর্তে যদি আমরা কি বসাই, ইফ বসাই, কি বসাই, তাহলে ইফ বসাই, তাহলে ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ কি ওয়ার্ক, এটা হচ্ছে কি V1, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি বিয়র তাহলে পর অংশটা কি উইল হচ্ছে, পর অংশ কি হচ্ছে উইল প্লাস V1, দেখছো কিনা আমাদের এক নম্বর কন্ডিশন মিলছে কিনা, ফার্স্ট কন্ডিশন হ্যাঁ স্যার মিলছে। মিলতে পারছি। তাহলে ইফ আনলেস একই কাজ করে, ইফ থাকলেও যে কাজ হয়, আনলেস থাকলেও সেই কাজ হয়। তাহলে এই বাক্যের অর্থ কি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবা, তুমি কি হবা, ব্যর্থ হবা। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। জি স্যার আচ্ছা, তাহলে আজকে আমি যে ক্লাসটা শেষ করলাম, কেমন, সেই ক্লাসটা আমি এখন মানে নিজে জাস্ট পুরা 1 মিনিট, এখন ধরো কটা কটা বাচ্চা দেখো, ধরো 27, এখন 10:26, 27 হলে আমি শুরু করব, ঠিক আছে কিনা, আমি জাস্ট 1 মিনিটে বলবো, তারপর আমি যে কোনো একজনকে র্যান্ডমলি বলবো, তুমি 1 মিনিটে বলো আমার মতো করে, তুমি খাতা দেখে বললো, সমস্যা নাই, ঠিক আছে কিনা, রেডি, 1 2 3, 26 হলে আমি শুরু করছি, কেমন। আচ্ছা, আজকে আমরা পড়াইছি কি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশন মূলত 4টা, জিরো কন্ডিশন, 1 কন্ডিশন, 2 কন্ডিশন, 3 কন্ডিশন। জিরো কন্ডিশন, ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি V1 হয়, পর অংশ V1 হবে, তবে এই ক্ষেত্রে চিরন্ত সত্য বা বৈজ্ঞানিক সত্য বলে, যেমন ইফ ইউ হিট আইস ইট মেল্টস। কন্ডিশন নাম্বার 1, ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি V1 বা প্রেজেন্ট টেন্স হয়, পর অংশ উইল প্লাস V1 হয়, যেমন ইফ ইউ কল মি আই উইল কাম, ঠিক আছে। এবার কন্ডিশন নাম্বার 2, ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি V2 বা পাস্ট টেন্স হয়, পর অংশে উড প্লাস V1 হয়, যেমন ইফ ইউ কল্ড মি আই উইল কাম, আই উড কাম, আই উড কাম। এবার আসি কন্ডিশন নাম্বার 3, ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি V3 বা মানে V3 মানে কি হ্যাড প্লাস V3 হয়, তাহলে পর অংশ উড হ্যাভ প্লাস V3 হবে, যেমন ইফ ইউ হ্যাড কল্ড মি আই উড হ্যাভ খাম। এবার আসি দুটা স্পেশাল নোট, সেটা হচ্ছে কোনো বাক্য যদি কোনো বাক্য যদি হ্যাড দিয়ে শুরু হয়, কোনো বাক্য যদি শুরু হয় হ্যাড দিয়ে, তাহলে সেটা থার্ড কন্ডিশন হয়, যেমন হ্যাড আই বিন রিচ আই উড হ্যাভ হেল্প পুয়ার। আবার কোনো বাক্য যদি শুধু হ্যাড থাকে, বাক্য শুধু হ্যাড থাকছে, এরপর কোনো ভার্ব নেই, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড কন্ডিশন হবে, যেমন ইফ আই হ্যাড মানি আই উড হেল্প পুয়ার। এবার আসি, সবসময় কি মডাল উইল উড উঠে পাবে না, যে কোনো মডেল হতে পারে, তবে অপশন যদি শুধুমাত্র উইল উড উড থাকে সেটাই উত্তর হবে, ক্যান কুড মেম্বার হবে না। তবে অপশন যদি উইল উড উড যদি না থাকে, তাহলে যে কোনো মডেল ক্যান কুড মেম্বার এগুলো বসতে পারে। এবার আসি আমরা এক্সট্রা দুইটা রুলস, সেটা হচ্ছে উইশ উড দ্যাটের পরে সবসময় পাস্ট টেন্স হবে, তবে যদি কোনো সাহায্যকারী ভার্ব হয় সবসময় কি হবে, সবসময় V2 হবে, ঠিক আছে কিনা, যেমন আই উইশ আই ওয়ার এ কিং, আই উড দ্যাট আই উড দ্যাট আই কুড ফ্লাই, ঠিক আছে কিনা। এবার আসি লাস্ট যে রুলস, সেটা হচ্ছে কি সিন্স অ্যাজ দ্য অ্যাজেভিয়ার আগের অংশ B1 হলে পর অংশ B2, আগের অংশ B2 হলে পর অংশ B3। সবাইকে ক্লিয়ার, বুঝতে পেরেছো? জি স্যার। তোমরা যদি আমার মতো এরকম করে, আমি দেখো আমার পুরো ক্লাসটাকে আমি জাস্ট 2 মিনিটে বলছি না, তোমরা যদি আমার মতো এরকম উদাহরণ সহকারে এরকম বলতে পারো, তাহলে তোমার একদম তুমি ইংরেজিতে বস, তোমার আর কোনো সমস্যা হবে না। এর বাইরে স্যার আমি পারবো, তুমি পারবা, না দেখি দেখে বলতে পারবো। বলো দেখি। খালি উদাহরণগুলো ইফ কন্ডিশন নাম্বার হচ্ছে 0, ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি হচ্ছে V1 হয়, পরের অংশ V1 হবে, কিন্তু এটা হচ্ছে চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য হতে হবে। উদাহরণ হচ্ছে ইফ ইউ হিট আইস ইট মেল্টস, আর ইফ ইউ কিপ ইউর হ্যান্ড অন ফায়ার ইট বার্নস,
আর কন্ডিশন নাম্বার 1, ইফ যুক্ত পূর্ববর্তী বাক্য হচ্ছে ইফ যুক্ত পূর্ববর্তী অংশ যদি ভি1 হয় এবং পরবর্তীতে অংশ হবে উইল প্লাস ভি1। আর এটা হচ্ছে যে উইল উড যে কোনো মডেল থাকতে পারে, কিন্তু এখানে উইল উডটা হবে। হুম ইফ ইউ কাম আই উইল গো। আর কন্ডিশন নাম্বার 2, ইফ যুক্ত বাক্যের পূর্ববর্তী অংশ হচ্ছে যদি ভি2 হয়, পরবর্তী অংশ উড প্লাস ভি1 হবে। আর হচ্ছে ইফ হি ক্যাম আই উড লাইক টু গো। কন্ডিশন নাম্বার 3, ইফ যুক্ত পূর্ববর্তী বাক্য যদি ভি3 হয়, পরবর্তী অংশ উড প্লাস উড হ্যাভ বসবে। ইফ ইউ হ্যাড কল মি আই উড হ্যাভ গান। বাক্যে শুধু হ্যাড থাকলে সেকেন্ড কন্ডিশনার হবে, আর হচ্ছে হ্যাড দিয়ে বাক্য শুরু হলে থার্ড কন্ডিশনার হবে। হ্যাড আই বিন রিচ আই উড হ্যাভ হেল্প ফর। উইশ বা উড দ্যাট উড হচ্ছে থাকলে হচ্ছে ভি2 হবে। আই উইশ আই কুড ফ্লাই। আর হচ্ছে আই উইল আচ্ছা আই আচ্ছা উইশ আই গুড 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 গুড, তুমি পারছো, অনেক অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাকে অনেক। সিন্স অ্যাজ মাসুমা তোমাকে থ্যাংক ইউ, আমি বুঝতে পারছি তুমি পারছো, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। স্যার আমি বলি নাই তো। আপনি হ্যাঁ বলো। স্যার আমি স্যার আমি মাসুমা না, কখনো আমার বলি নাই, আপনি চাইলে আমার ধরতে পারেন, আমি বলতে পারবো। আচ্ছা বলতে তো সবাই পারো, বুঝতে পারছি। সবাই কি আমার ক্লাসটা বুঝতে পারছে? এই যে ক্লাসের পরে ক্লাসে শেষ না, সবাই কি বুঝতে পারছো না, অনুভব করতে পারছো না সবাই? হ্যাঁ স্যার। জি স্যার একদম ভালো থাকবেন। আচ্ছা এখন দেখো, আমি এই এখন আমি একটা প্রশ্ন দিচ্ছি, দেখি তোমরা এই এই এমসিকিউটা কে পারে দেখি। এখন আমি একটা এমসিকিউ দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট, আমি একটা এমসিকিউ আমি লিখছি, দেখি এটা কে পারে, কেমন দেখি। ক্লিয়ার? একটু ওয়েট করো, আমি এখন একটা এমসিকিউ লিখছি, কেমন? ওকে। আচ্ছা স্লাইড কি অতিরিক্ত বোরিং হয়ে গেছে নাকি তোমাদের জন্য? না স্যার বলি। আচ্ছা না স্যার স্যার ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা ধরো আমি লিখলাম if I if I had had if I had had money, if I had had money I dash poor। তাহলে এটা 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 কি? অপশন 1 এটা হচ্ছে হেল্প, অপশন 2 would help, would have helped would helped, আর সর্বশেষ অপশন would have helped হবে না স্যার? would have helped। আচ্ছা জাফরিন Would have। জাফরিন তুমি বলো তো দেখি এটা কি would হবে। have helped হবে। জাফরিন তুমি বলো, would have helped। জাফরিন তুমি বলো দেখি, জাফরিন বলো, তোমরা একটু চুপ থাকো সবাই। জাফরিন একটু বলো তো দেখি কোনটা হবে, আছো তুমি? Please turn on your mic and speak out। বলছি তোমার কি মনে হচ্ছে এখানে অপশন কোনটা হবে? অপশন 1 2 হেল্প, উড হেল্প, না উড হ্যাভ হেল্পড, কোনটা হবে? ভাইয়া আমি প্রশ্ন দেখি নাই। এই যে স্ক্রিন দেখা যাচ্ছে না আমার, এখানে স্ক্রিনশট হচ্ছে না। এই আমার কি স্ক্রিন দেখতে পাচ্ছ না তোমরা? জি স্যার দেখা যাচ্ছে পাচ্ছে তো। তো। জি স্যার। আচ্ছা তুমি তুমি তাহলে কলটা কেটে আবার জয়েন করো, তাহলে তুমি দেখতে পাবে। আচ্ছা অন্যরা যারা দেখতে পাচ্ছ ই বলো দেখি, আয়েশা, আয়েশা আছো? আয়েশা ই থেকে জি হবে ভাইয়া। আয়েশা, জি আছে। আয়েশা তুমি বলো দেখি। যারা স্ক্রিন দেখতে পাচ্ছ তারা ক্লাসটাতে আবার জয়েন করো কাটে অপশন কেটে দিয়ে। হ্যাঁ অপশন 3 হবে, would have helped। কেন ব্যাখ্যা করতে পারবা? মানে তোমার ব্যাখ্যাটা কি? এটা তো আছে ইফ যুক্ত আছে ভার্ব 3 আছে, এইজন্য এখানে আছে would have হবে প্লাস ভার্ব 3 হবে। এই যে হেড এর পরে আবার হেড আসছে, এটা হচ্ছে হেড প্লাস ভি3। হেড এর পরে হেড আসলে মানে কি? হেড প্লাস হ্যাঁ ভি3। তাহলে হেড প্লাস ভি3 হলে কত? V3 এইজন্য আছে would 3 have নাম্বার কন্ডিশন। প্লাস 3 হবে, যেহেতু would have আর helped আছে ভার্ব 3 বাহ এইজন্য। বাহ বাহ, মাশাআল্লাহ অনেক ভালো পেরেছো, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা তাহলে তোমরা কি সবাই, জাফরিকে এখন জয়েন করছো? তুমি দেখতে পাচ্ছ আমার স্ক্রিন?